স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সুস্মিতা। চোখ রাখছি শুরুতেই হেডলাইন্সে। অবশেষে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডক্টর সন্দীপ সেনগুপ্ত। ঋত্বিক নাট্যগোষ্ঠী উদ্যোগে বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে নাট্য প্রতিযোগিতা শুরু হলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল উদ্বোধন হলো পুলিশ ক্যাম্পের। বিপজ্জনক অবস্থায় থাকা একটি বাড়ি ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম। রাতের অন্ধকারে বাড়ির ভেতরে দুষ্কৃতী হামলা, চাঞ্চল্য ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরি ভিটা এলাকায়। ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির উদ্যোগে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ হল ট্রাক চালকদের জন্য সচেতনতা শিবির। শিক্ষক দিবসে গুরু শিষ্যের সম্পর্কে বিভিন্ন মত শিলিগুড়ি প্রবীণ থেকে নবীন শিক্ষকদের। আসছি বিস্তারিত খবরে। বুধবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিন সন্দীপ সেনগুপ্ত সহ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পড়ুয়ার পরীক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায় তারা। সকাল থেকে ঘেরাও এবং পড়ুয়াদের আন্দোলনের চাপে অবশেষে রাতে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডক্টর সন্দীপ সেনগুপ্ত। পদত্যাগ করলেন সহকারী ডিন। টিউটর রেডিও ডায়াগনোস্টিক ডিপার্টমেন্ট বিএমসি আমাদের ইউজি থেকে ডেপুটেশন we the non-academic junior residents, ex-students and MBBS students of NBMCH are writing to bring to your urgent attention to the involvement of Dr. Avik De, ex-RMO cum clinical tutor, radio diagnostics department, BMCH and MTTR, surgery first year, IPGMA, in activities that are not only illegal but also detrimental to the reputation and safety of our institution. First point, unauthorized entry in a heinous crime scene at Arjikar Medical College and spread false information willfully to suppress the voice of the students who are fighting against the incident and demanding justice for Tilottama. Second, establishing a massive corruption network throughout all medical colleges by intimidating students, collecting money in exchange for passing or receiving honors on exams, and threatening to fail anyone who attempts to speak out against him. Third point, involvement in threatening our respected teachers to transfer them to a distant medical college from their hometown if anyone denied to obey his orders. And he did it. Fourth, And he did it. He did it. point number 4. Point number 4. Infiltrating the BCI examination hall, NBMCH multiple times during UG and PG examination without any legal authority and tried to help in the process of cheating and also help his fellows to select the seat of their choice and allowing mobile phones and other electronic devices to write answers. He consistently instructed the exam hall invigilator to extend the exam period. Fifth point, his birthday was celebrated illegally every year in the lecture theaters using projectors and other important equipments with the help of his personal corrected junior Rahul Roy, Rick Dev Polodi, Sagnik Mukherjee, Sahin Sarkar, Sahinul Islam, Soham Mandal, Tirthankar Roy, Aritro Roy, Sarthak Goswami and others
for a very long time. আবার রিপিট করছি নামগুলো শুনে রাখো। রাহুল রয় রিক, রিকদার পলদি, সাগনিক মুখার্জি, শাহিন সরকার, শাহিনুল ইসলাম, সোহম মন্ডল, কীর্তন্ত রয়, অরিত্র রয়, সার্থক গোস্বামী, রোহন পাল। পড়িয়েছি, তাদেরকে গাইড করিয়েছি। যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি অপারেশন শিখিয়েছি, আমি নাইটে থেকে বা সারাদিন থেকেও তাদেরকে চিকিৎসা করেছি, চিকিৎসা শিখিয়েছি, এবং আমি আরও কিছু অনেক মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে যে কোনো কেউ সফল হয়, কিছু হয়তো তার সাফল্য তার কাছে কিছু ক্ষেত্রে ধরা পড়ে না। এটুকু আমি বলতে চাই, যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এখন একটা শিক্ষায় নতুন এক্সপেরিমেন্টেশন, মডিফিকেশন চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটার সাথে কোপ আপ করতে, চিকিৎসক হিসেবে, শিক্ষক হিসেবে। এবং ছাত্রদের সাথে আমাদের তফাৎ হচ্ছে, তারা কিছু বছর পরে জন্মেছে, তারাও একদিন আমাদের মতো হবে এবং আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম। কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধে হয় না। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কিছু তাদের বক্তব্য ছিল। যেহেতু আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ বা ইনভিজিলেটর ছিলাম না, কাজেই সেই দায়িত্ব আমার উপর বর্তায় না। আর আমি মাত্র 3 বার পরীক্ষক হয়েছি, বাইরে অনেক জায়গায় পরীক্ষা নিতে গেছি, কাজেই সেখানে আমি কাউকে বঞ্চিত করার কথা ভাবতেও পারি না। কিছু ক্ষেত্রে হয়তো আরও কড়া হওয়া যেত, অনেক ক্ষেত্রে আমি কড়া হয়েছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট ডিনশিপ বা ডিনশিপে অনেক সময়, মানে প্রায় 15-16 জন বা তার বেশি হতে পারে, যারা নিয়মকানুন মানেনি, তাদেরকে এনকোয়ারি করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। ছাত্ররা একটা দাবি করেছে, তারা আমার সন্তান তুল্য, তারা আমার অত্যন্ত কাছে। আজকের এই একটা মুভমেন্টের সময় রিয়াকশান দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ এই মুভমেন্টের মধ্যেও তাদের অনেকের সাথেই আমার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিতে কথা হয়েছে। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তার ঐতিহ্য মেনে চলবে। আমরা যারা শিক্ষক চিকিৎসক রয়েছি তারা তাকে আগে এগিয়ে নিয়ে যাব। আমার ডিসিশন আমি তো বলেই দিলাম, আশা করি কথার সূত্র ধরে বুঝতে পারছেন যে আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। এবং না, অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন, যদিও বেশি দিন এই পদে ছিল না, কিন্তু ডক্টর সুদীপ্ত শীল, তিনিও। আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। আমরা দুজনে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে, এবং আমি এটাও বলেছি যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করেছেন তারা আমারই সন্তান তুল্য। তাদের পাশে আমি সারা জীবন থাকবো, সবসময় থাকবো। তাদের একাডেমিক, নন একাডেমিক এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো, এবং এর সাথে কোনো হার্ট ফিলিংস থাকার সম্পর্ক নেই। না, আমি গাইনির এইচওডি নই, গাইনির একজন ফ্যাকাল্টি। এখানে প্রিন্সিপাল, এমএসভিপি, ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, এই 4টে হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। তার সঙ্গে ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা রয়েছেন যারা হাসপাতাল দেখেন। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার বাইরেও বিশাল সংখ্যক শিক্ষক চিকিৎসক রয়েছেন যারা ছাত্রছাত্রীদের জীবনে আলো দেখায়, তাদেরকে পথ দেখায়। আমি যখন কোনো পোস্টে ছিলাম না তখনও তাই করেছি এবং ভবিষ্যতেও তাই করব। কারণ আমার যে পরিচয়, এই ধরনের পদগুলো হচ্ছে সবই সাময়িক।
আমি তাও অনেক দিন ছিলাম, ডিন অ্যাসিস্ট্যান্ট ডিন মিলিয়ে সত্যি প্রায় একটাই প্রশ্ন 8 বছর ছিলাম। সত্যি একটাই লাস্ট প্রশ্ন, কোথাও ছাত্ররা যে অনেকগুলো গুরুতর অভিযোগ তুলেছে, যাকেই অভিযুক্ত করুক, কারো একার পক্ষে এই ধরনের র্যাকেট সম্ভব না? আরো কেউ আছেন যারা হয়তো আজকে প্রকাশ্যে এলেন না? দেখুন, এটা কালেকটিভলি একটা হাসপাতাল বা একটা কলেজ চলে, আপনাদের সেই পিরামিডটা বুঝতে হবে। এবং একার পক্ষে, কারুর পক্ষে কোনো সিচুয়েশনকে 100% ঠিক রাখা সম্ভব নয়। যখন আমি সিকিউরিটির ব্যাপারে মাথা ঘামিয়েছি, দুর্নীতি কি কারো একার পক্ষে সম্ভব নয়? সেটা নির্ভর করে সেটা কোন ম্যাগনিটিউডে কি হবে, কিন্তু একার পক্ষে কোনো কিছুই সম্ভব হয় বলে আমি মনে করি না। আর আমি এটুকু বলছি যে আমি জ্ঞানত কারোর সাথে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না, এবং আমি কোনো ধরনের খারাপ কাজকে কোনোদিনও প্রশ্রয় দিইনি। আমি নিজেও করিনি, প্রশ্রয় দিইনি, কিন্তু একটা পরিস্থিতি এরকম হয়েছে যেখানে হয়তো আমার ছাত্রছাত্রীদের সাথে আমার যা সম্পর্ক, তাদের আমার উপর প্রত্যাশা হয়তো আরও বেশি ছিল। সেইখানে হয়তো কিছু ক্ষেত্রে আমি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি। সেটা আমি এখানকার জাস্ট পাস আউট এক্স স্টুডেন্ট, এখন আমি হাউস স্টাফশিপ করছি। আচ্ছা, এই যে আজকে মূলত যে তোমাদের আন্দোলন শুরু হয়েছিল, কি দাবিতে আন্দোলন শুরু হয়েছিল? আমাদের তো প্রোটেস্ট শুরুই হয়েছিল জাস্টিস নিয়ে, যেটা আরজি করে হয়েছে সেটা জাস্টিস নিয়ে। তারপর যখন আমরা দেখলাম যে সেই ক্রাইমের সঙ্গে আমাদের কলেজেরও অনেক লবি, যে লবিটা আমাদের কলেজে চলে আসছে অনেক দিন থেকে, সেই লবিটা জড়িত আছে, যেটা অলরেডি উত্তরবঙ্গ লবি, যেটা অলরেডি সব জায়গায় এক্সপোজ হয়ে গেছে। সেই লবির বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি লবির বিরুদ্ধে বলতে যেই ওই লবির বিরুদ্ধে আমরা শুরু করি আমাদের কিছু ডিমান্ড নিয়ে, যেন এটা আমাদের যে কলেজে যেটা একটা কলেজ ইউনিট ছিল, সেই ইউনিটটা হচ্ছে ইলেক্টেড ছিল না। সেটা 7 বছর থেকে আমাদের কলেজে কোনো ইলেকশন হয়নি, ইলেক্টেড ছিল না। অ্যান্ড সেই ইউনিট মেম্বারে যতজন ছিল সবাই তারা কিন্তু অনেক রকম কারাপশনের সঙ্গে জড়িত ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে থ্রেট কালচার, তারা পরীক্ষায় পাস ফেল নিয়ে ভয় দেখানো। তারপর আমরা রিসেন্টলি যে প্রোটেস্টটা শুরু করেছিলাম, সেখানে জুনিয়রদেরকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছিল যে প্রোটেস্টে যাওয়া হবে না, কারণ আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিলাম। তো যারা ইউনিটে ছিল, টিএমসি ইউনিট, তারা চাইছিল না যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা যাই, কারণ ওরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ওই লবির সাথে, সন্দীপ ঘোষের লবির সাথে, আমাদের এই নর্থ বেঙ্গল লবি। তো ওই কারণে আমরা কিছু ডেপুটেশন নিয়ে আসি যে আমাদের যেন থ্রেট কালচারটা বন্ধ হয়, যেমন করে বাকি সব কলেজে বন্ধ হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের কলেজে যেন সিলেক্টেড কোনো বডি না থাকে, ইলেকশনের মাধ্যমে যেন একটা বডি ফর্ম হয়, যেটাতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, এরকম একটা বডি ফর্ম হয়। আর এই কয়েকটা ডেপুটেশন নিয়ে আমরা আজকে এসেছিলাম। তারপর আমরা অলরেডি ডিন স্যার আজকে স্বীকারও করেছেন মিডিয়ার সামনে যে ডিন স্যার নিজেও জড়িত ছিলেন অনেক কিছুর সঙ্গে, তার প্রুফ সহ আজকে দেখানো হয়েছে। তাই আমরা এখন আপাতত আছি, ডিন স্যার যতক্ষণ না রিজাইন করবে আমরা এখান থেকে যাবো না। কারণ ডিন স্যার আমাদের কলেজে যে থ্রেট কালচার, যারা থ্রেট কালচার চালাতো তাদের মাথা হয়েছিলেন, তাদের স্যার নিজেই বললেন ক্যাটালিস্ট হিসেবে ছিলেন, তাদের বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন নেওয়া হয়নি। উত্তরবঙ্গ লবির অবশ্যই একটা পার্ট, ওই পার্ট বলেই আমরা এটা শুরু করেছিলাম। তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তাদেরকে বরং মদত দেওয়া হয়েছে। এমনকি আমাদের হাউস স্টাফশিপ নিয়েও অনেক কিছুই দুর্নীতি হয়েছে, যেমন হাউস স্টাফশিপ নিয়ে যেমন আমাদের কলেজে যেটা মেরিট লিস্ট বার হয়েছিল, মেরিট লিস্টের মধ্যে থেকে যারা ওয়েটিং লিস্ট আছে তাদেরকে না কন্ট্যাক্ট করে বাইরের বা অন্য কলেজের একজনকে ঢোকানো হয়েছে। এগুলোতে ডিন স্যার আমাদের জড়িত। তো আমরা এইসব নিয়েই, এইসব কারাপশানের এর দিক থেকে ভেবেই যে আমরা চাই, এখন পুরো কলেজ চাই, ইউজি পিজি সবাই চাই যে ডিন স্যার যেন আমাদের চেয়ারটা ছাড়েন, ডিনের পদটা ছাড়েন। এটাই আমাদের এখন দাবি। যতক্ষণ না ডিন স্যার রিজাইন করছে আমরা আজকে, যতক্ষণ না ডিন স্যার রিজাইন করবো। আর এমনি তো প্রোটেস্ট আমাদের চলতেই আছে, যেটা আমাদের তিলোত্তমাদির সাথে হয়েছে ঘটনাটা, সেটার জাস্টিসের জন্য যে প্রোটেস্টটা চলছে সেটা তো চলতেই থাকবে কন্টিনিউ। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার স্বীকার করেছেন কি, প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে আমরা বিভিন্ন অ্যালিগেশন উঠে এসছে, তো সেগুলো আমরা জানিয়েছিলাম আজকে। এবার প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে নিশ্চয়ই ইনভেস্টিগেশন শুরু হবে, দেখা যাবে। হ্যাঁ, ডিন স্যারের এগেনস্টেও ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ডিন স্যারের এখন তার বক্তব্য হচ্ছে যতক্ষণ ইনভেস্টিগেশন শুরু হচ্ছে ততক্ষণ আমি থাকবো পদে, কিন্তু আমরা চাই না, আমরা চাই এখনই রিজাইন করুক। এবার যতক্ষণ না ইনোসেন্স প্রুভ হচ্ছে ততক্ষণ ডিন স্যার পদে থাকবে না, চেয়ারে থাকবে না।
প্রিন্সিপাল স্যার নিজে স্বীকার করেছেন কি প্রিন্সিপাল স্যারের উপর অনেক রকম প্রেশারাইজ করিয়ে যে আমাদের লবিটার কথা বলছি ওটা প্রেশার ক্রিয়েট করিয়ে সব কাজ করানো হতো প্রিন্সিপাল স্যারকে দিয়ে। তো স্যার নিজে স্বীকার করেছেন। এবার স্যারের বিরুদ্ধে কোনো প্রেশারের কাছে মাথা নত করে যদি কোনো কাজ হ্যাঁ, করে, অবশ্যই। তাহলে উনিও তো দোষ করেছেন। অবশ্যই দোষী। তাহলে তো তার এগেনস্টেও আমরা এটা কেন থেমে গেল? থেমে যায়নি। স্যারকে আমরা এখনও যেতে দিইনি। স্যারকে দিয়ে আমরা এখন যেগুলো আমার দাবি ছিল আমাদের সেই দাবিগুলো পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি, স্যারকে এখনও যেতে দেওয়া হয়নি। তার মানে শুধু কি ডিনের পদত্যাগের দাবি, না ডিন এবং প্রিন্সিপাল দুটো পদত্যাগের দাবি? এখন আপাতত আমরা ডিন স্যারের পদত্যাগের দাবিতে আছি, কারণ ডিন স্যার একদম স্টুডেন্ট অ্যাফেয়ার, তো ডিন স্যার হচ্ছে একদম কারাপশনের সঙ্গে একদম প্রত্যক্ষ সরাসরিভাবে আপনি যেটা বললেন দেখুন, এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজে সমস্ত ক্ষেত্রে যে দুর্বৃত্ত চক্র চলছে, সেখানে দুর্নীতির অভিযোগ আছে, সেখানে হচ্ছে যে টাকা পয়সা নিয়ে পাস ফেলের অভিযোগ আছে, সেখানে হচ্ছে যে যারা ওদের কথা শোনে না তাদেরকে চমকানো ধমকানো, এমনকি আজকে আপনারা শুনলেন কারো বুক থেকে পেট চিরে দেবো, কোনো মহিলাকে বলেছে রেপ করে দেবো, এই ধরনের পর্যন্ত ধমকি চমকি থ্রেট সিন্ডিকেট যেটা ওরা বলছে ছাত্ররা, সেগুলো আছে। এবং আমরা মনে করি এই যে চক্রটা, এই বৃত্ত চক্র, এইটা হচ্ছে আরজি করের আমাদের মেয়েটির যে নারকীয় নৃশংসতার ভিতর দিয়ে তাকে হত্যা করা হয়েছে, এই দুর্বৃত্ত চক্রটাই এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। আমরা সেই জন্যে শুধু এখানে না, সমস্ত মেডিকেল কলেজগুলিতে আমরা যাচ্ছি, যেখানে যেখানে থ্রেট কালচার সবচেয়ে বেশি, আমরা সেখানে ছাত্রদের সঙ্গে কথা বলছি। ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতার আশ্বাস নিয়ে এসেছি। নম্বর বাড়িয়ে দেওয়া চক্র যেটা ডিন কি নিজের মুখে স্বীকার করলেন তো, আপনাদের মিডিয়ার সামনে তো উনি স্বীকার করলেন। উনি পরীক্ষার হলে গার্ড দেওয়ার ব্যাপারে নাম বললেন, সাদা হোয়াইট এনার দিয়ে নাম্বার বাড়ানো কথা, কিন্তু ডিন নিজের মুখে স্বীকার করলেন। ওনারা তো পরিষ্কারভাবেই এই নামগুলি বললেন, যে নামগুলি আপনি বললেন এই নামগুলি বলেছেন। আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের মাননীয় হেড অফ দি ডিপার্টমেন্ট, তিনি সুশান্ত রায়ের নাম বলেছেন, যে তিনি জোর করে এখানে তাদের কনফারেন্স আটকে দিতে পারেন, এত বড় তিনি ক্ষমতাবান মানুষ। প্যাথোলজির হেড আপনাদের সামনে বলেছেন, গোপনে কিছু বলেন। ওই যে নামগুলো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, সুশান্ত রায়, অভিক দে, আরও এখানের কিসব প্রার্থী আছে, শাহিন সরকার, সোহন মণ্ডল, মিডিয়াদেরকে চিনি না, ছাত্ররা পুরো লিস্টটা বলতে পারবে, সেই নামগুলি উঠে এসছে। এবং তার সঙ্গে এর সঙ্গে এই চক্রের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের ডিন, প্রিন্সিপাল, তার দায় এড়াতে পারেন না, এবং হচ্ছে আমাদের প্যাথোলজির ওই যে ডেমনস্ট্রেটর যিনি ছিলেন, এরা প্রত্যেকেই চক্রের সঙ্গে যুক্ত। এই যে আজকে যে প্রচুর অভিযোগ জমা পড়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট তারা দেবে। তারা দিক, মানে আমি কিন্তু আগে এটা কাউকে বলার, কারণ তদন্ত কমিটিটা ততক্ষণ ফরমেশন হয়নি। তদন্ত কমিটিটা এখন ফরমেশন হয়ে গেছে, মেম্বারদের কাছে তাদের কপিও চলে গেছে। যেহেতু আজকে রাত হয়ে গেছে, তদন্ত কমিটিটা হয়তো আজকে থেকে ফাংশন করতে পারবে না, ওটা হয়তো কালকে থেকে ফাংশনাল হবে। কিন্তু ওদের টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার বলা আছে যে ওরা 3টে ওয়ার্কিং ডের মধ্যে আমাদের রিপোর্ট দেবে, এবং সেই রিপোর্টটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ যা যা করা হয়। কোন কোন বিষয় নিয়ে তদন্ত কমিটি কাজ করবে? সেটা যে টাইপ অফ কমপ্লেনগুলো জমা পড়েছে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ কমপ্লেন, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কমপ্লেন্টস, ডিপেন্ডিং অন দ্য পার্সোনেল ইনভলভড ইন দ্য কমপ্লেন্টস, তার উপর কাজ করবে। এই যে কমিটি, সেটা কি ডিনের এগেনস্টেও কি তদন্ত করবে? সমস্ত রকম কমপ্লেনের এগেনস্টে তদন্ত করবে। হ্যাঁ, পড়ুয়ারা যেটা অভিযোগ করছে যে ডিন থ্রেট কালচারের সাথে যুক্ত রয়েছে, সেইটা কমিটি বুঝুক। আমি তো আর মানে ডিন কি করছে না করছে সেটা বরঞ্চ মানে কমিটি যখন হয়েছে, এটা কমিটি ডিসাইড করুক। আচ্ছা, একটা বিষয়, এখানে যখন বিক্ষোভ চলছিল সেই সময় বেশ কিছু পড়ুয়া তারা আর চিকিৎসক তারা অভিযোগ একটা করেন যে এক ডাক্তারি পড়ুয়াকে রেপ করার হুমকি দেওয়া হয়েছে, রেপের হুমকি দেওয়া হয়েছে। সেটা যদি রেপের হুমকি যদি দেওয়া হয়ে থাকে, এটা তো তার পুলিশে ডায়েরি করা উচিত। আমি এখনও সেই কাগজটা আমি পেয়েছি কিনা দেখতে হবে, কারণ আমাকে এক বান্ডিল কাগজ দেওয়া হয়েছে।
মানে প্রায় 40-50টা কাগজ এসছে, তার মধ্যে আমি আজকে পড়ার সুযোগ পাইনি। তবে আমি এটা বলছি যে আপনাদের মাধ্যমে যদি এরকম কেউ কাউকে হুমকি দিয়ে থাকে তাহলে তার ইমিডিয়েটলি পুলিশকে জানানো উচিত, কলেজের তরফ থেকে তো ব্যবস্থা আমি তো নেব, মানে আমি কাগজটা যদি আমার হাতে সরাসরি আসতো তাহলে আমি ডেফিনেটলি ব্যবস্থা নিতাম। আর এটা রেপের হুমকি, এটা তো থ্রেট, মানে এটা তো একদম মানে পুলিশকে জানাতেই হবে তাকে। আরেকটা বিষয়, সরকার সোহম মণ্ডল সহ শিক্ষক দিবসকে মাথায় রেখে ঋত্বিক নাট্যগোষ্ঠী উদ্যোগে বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে নাট্য প্রতিযোগিতা শুরু হলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। জেলার মোট 28টি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের অভিনীত নাটক নিয়ে বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চের শুভারম্ভ হয়। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, এই শহরের বিশিষ্ট চিকিৎসক শেখর চক্রবর্তী, প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম সহ এআই অফ স্কুল অরিন্দম রায় সহ একাধিক অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ঋত্বিকের কর্ণধার মলয় ঘোষের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু করে এই নাট্য প্রতিযোগিতা। महेश कुमार अग्रवाल রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে করা হলো পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার এই পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান বাহালি উমেশ গণপত। পুলিশ ক্যাম্পে সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকবে, সেখানে থাকবেন 2 জন করে এএসআই পদমর্যাদা পুলিশ অফিসার, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার। জানা গেছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে 45 শয্যা অন্তর্বিভাগ রয়েছে, চিকিৎসকের সংখ্যা 10 জন। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 500 জন রোগী আসেন। হাসপাতাল থেকে রাজগঞ্জ থানার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ফলে কোনো সমস্যা হলে পুলিশকে হাসপাতালে পৌঁছে অনেকটাই সময় লেগে যায়। এই পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ বোধ করবেন। আমরা পুষ্পস্তবক এবং মন্দিরা সরকার মহাশয়কে আহ্বান জানাবো। আজকে আমাদের এই রাজগঞ্জ রুরাল হসপিটাল যেটা আছে মোগরাডাঙ্গিতে, এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে। এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো, তো আমরা হসপিটাল পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হয়, সেখানে আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো। তো আজকে এটা উদ্বোধন হয়েছে, আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে। তো এটা শুধু এই হসপিটালে নেই, তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আছে, सब डिवीजन हॉस्पिटल प्लस जिला हॉस्पिटल और सदर हॉस्पिटल प्लस हमारे एसएस हॉस्पिटल ये सब जगहते हमारे पुलिस कैम्प आसे मोट 10टा जगहते जो हमारे हॉस्पिटल आसे सब जगहते আমরা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি। আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল 2 জায়গাতে, लेकिन বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো, তো সেটা পেট্রোলিং তো থাকবে, ওর সঙ্গে আমরা পার্মানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালে। সবসময় কতজন অফিসার থাকছে? সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে 4 জন ফোর্স আর কিছু সিভিক, এরা কন্টিনিউয়াসলি থাকছে। আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা আমাদের প্রোভাইড করি। প্রতিটি হাসপাতালে কি এইভাবে ফোর্স থাকছে? এইভাবে প্রত্যেক হসপিটালে থাকছে। যেখানে আমার এসএস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে, এখানে হসপিটাল এরিয়াটা বড় আছে, ওখানে মেডিকেল কলেজ আছে, হোস্টেলস আছে, তো ওই জায়গাটা বড় যে বেশি সংখ্যার হসপিটাল এই আছে, স্ট্রেংথ আছে। বাকি সব জায়গাতে যে রুরাল হসপিটাল আছে ওখানে এরকমই ফোর্স আছে। প্রায় 80 বছরের পুরনো একটি বাড়ি ভেঙে দেওয়া হলো এবং এই বাড়িতে বেশ কিছু দোকান ও লোকজন ভাড়া থাকতেন। এর আগেও পুর নিগমের তরফে বাড়ি মালিককে নোটিশ দেওয়া হয়। এরপরও বিপজ্জনক বাড়িটি না ভাঙায় এদিন পুর নিগমের তরফে বাড়িটি ভেঙে দেওয়া হয়। সকাল থেকে পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ শুরু করে পুর নিগম কর্মীরা। জানা গেছে ডিসেম্বর মাসে বাড়ি মালিক রমেশ আগরওয়ালকে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল, পরবর্তীতে ফের নোটিশ দেওয়া হয়। কিছুদিন আগে পুর নিগমের তরফে ফাইনাল নোটিশ দেওয়া হয় বাড়ি ভাঙার ব্যাপারে। এরপরে বৃহস্পতিবার সকাল থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়। বিল্ডিংটা ভাঙা হচ্ছে, এটা কত বছর পুরনো বিল্ডিং রয়েছে? এটা 1937। কি অবস্থা ছিল বিল্ডিংটা? অবস্থা তো খুবই খারাপ ছিল।
গ্রাউন্ড লেভেল অবধি জল পড়ছে। আচ্ছা, এই বাড়ির মালিককে কি জানা আছে কি মালিকের নাম? মালিকে আমি তো নাতি না কে আছে ও রাজ বলে। আচ্ছা, এখানে যে কেউ বসবাস করতো কি এখানে? কেউ থাকতো না, কেউ থাকতো না। কয়েকটা দোকান ছিল বাস। আচ্ছা, মাঝে মাঝে কি হতো? কোনো বিল্ডিং পড়তো, মাঝে মাঝে কোনো কিছু পড়ে যেত, এই সাইডে পড়ে যেত। এক কথা বলা যায় বিপজ্জনক অবস্থা ছিল কি? একদম। রাতের অন্ধকারে বাড়ির ভেতরে ঢুকে দুষ্কৃতী হামলা, প্রায় 30 মিনিটে তাণ্ডবে তছনছ করে দেওয়া হয়েছে। বাড়ির একাধিক সামগ্রী ভেঙে ফেলা হয়েছে। ঘরের দরজা জানলার কাঁচ বাদ যায়নি, ঘরের উঠোনে থাকা বাইক এবং স্কুটিও। সেই সঙ্গে নষ্ট করে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি থানায়। জানা গেছে বুধবার রাতে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরি ভিটা এলাকার বাসিন্দা অরূপ ঘোষের বাড়িতে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই বাড়িতে তাণ্ডব চালায়। সেই সময় বাড়ির মালিক ও তার পরিবারে কেউ বাড়িতে ছিলেন না, শুধুমাত্র কয়েকজন ভাড়াটিয়া বাড়িতে ছিল। ভাড়াটিয়ারাই বাড়ির মালিক ফোন করে জানায় এই পরিস্থিতির কথা। তৎক্ষণাৎ তারা বাড়ি ছুটে এসে দেখে বাড়ি একেবারেই তছনছ। তারা জানায় পারিবারিক বিবাদের জেরে নাকি এমন ঘটনা ঘটিয়েছে বেশ কয়েকজন যুবক। ঘটনা তদন্তে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ। কটা বাজে? 10:30 নাগাদ, এরকমই হবে 10:30 নাগাদ। এরা ফোন করে, এরা আতঙ্কে আসে। এরা বলতেছে যে ভাড়াটিয়া পুরা ছেলে পেলে আসছে, 5-6টা ছেলে পেলে আসছে। আর মেন হলো বান্টি পুরা খেলাধুলা করতেছিল। আর ওর নাম কি, বান্টি আর বান্টির ভাইরা। ওদের যাই হোক, ক্ষতি তো একটা বাইক ভাঙছে, একটা স্কুটি ভাঙছে, তারপরে তো নিচে যত কাঁচ আছে দেখলেন জানলা সব ভাঙছে। সুইমিং পুলের মধ্যে যে ইসে লাগানো লাইট ওগুলা ভাঙছে, গেটের মধ্যে লাইট ওগুলা ভাঙছে। তারপর আবার সাহস উপরে আসছে, উপরে আইসে প্রথমে হার্ড ডিস্ক নিছে, মানে ওই ওয়াইফাইটাকে বাচ্চা হার্ড ডিস্ক, ওই হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে। তখন আবার বান্টি একাই আসছিল, এটা যেটা ওদের কাছে যেটা ও একা আসছিল, চলে গেছিল। এবার যেই দেখছে ওটা হার্ড ডিস্ক না ওয়াইফাইয়ের সেট আপ, কি করছে ওইটা রাখে সেম এই যে ঘরে থেকে একটা তো মানে ফুটেজ তুলছেন না, ওই জিনিসটা উঠাই নিয়ে চলে গেছে। উঠানোর সময় তখন এই যে আমাদের বাড়িতে কাজ করে ওই যে উনার মেয়ে, ঠিক আছে, আর থাকে ওই যে উনিও ছিল, পাশে উনিও ছিল। এটা ভাঙলো, সেটা হলো সরস্বতী ও ভাঙলো। টিভিটাও ভাঙতে গেছে, টিভিটা আবার ওরা ঠেকা দিয়েছে। টিভি ভাঙাটা না, আলমারি ভাঙছে। এটা দেখেন ওই যে ওটা লক ভাঙা, এগুলা ভাঙা। এই ঘর তো আপনি দেখায়নি, এখন তো দেখায়। বাচ্চাটাকে হ্যাঁ বলতে যাচ্ছে আমি কিডন্যাপ করছি। প্রথমে কিডন্যাপ, প্রথম বললো দারু, মানে আমাকে মদ খাওয়াইছে, তারপরে হলো কিডন্যাপ। আমার কথা যখন পুলিশ আসছিল, আসার পরে তার আগে তো ওরা মানে পুলিশ করছে যতটুকু মনে হয়, কারণ যেটা পুলিশ বললো। আমরা যখন, কারণ যেই ডিউটি অফিসার ছিল মানে পেট্রোলিং, মানে ওই অফিসারই উনার কাছে মানে আগে ফোন আসছে। তারপরে আমাদের এখানে আসলো, আমাকে তো রাস্তায় বললো যে আপনাদের নামে তো ইসে হয়েছে। আমরা চলেন বাড়িটা আসলো, দেখলো, দেখাটা বললো ঠিক আছে। উনি ওই যে সবার থেকে কথা শুনলো, আমার থেকেও শুনলো। আমাদের কাছে তবে পুলিশ বিয়ে বাড়িতে গেছি, ওটারও ফটো দেখাচ্ছি। রাত্রেবেলা পুরো বৃষ্টি হচ্ছিল, যদি জানার থাকে মাল্লাগুড়ি কাউ থেকে শুনে। হ্যাঁ, আমরা বাড়িতে ছিলাম। কখন হয়েছে, কি দেখলেন? ওরা 10টার দিকে আসছে হুড়মুড় করে, আমরা নিচেই ছিলাম ঘরের মধ্যেই সবাই বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা এভাবে হুড়মুড় করে আসছে, আসার পরে মানে এরকম করে হুড়মুড় করে মানে ভাঙাভাঙি শুরু করছে। পরে আমরা যদি কিছু বলতে যাই তাহলে উল্টা আমাদেরকেই মারতে দৌড়াচ্ছে, ধমকি দিতে দৌড়াচ্ছে, বলে তোমরা যদি বেশি কথা বলো তাহলে তোমাদেরকে পিটাবো। হ্যাঁ, তারপরে আমার বাচ্চা কাচ্চা ছোট আছে, ছোট বাচ্চাগুলো আছে, ওরা ভয়ে কান্দে। তাই আমি আর বাইর হয়ে নেই, ভয়ে ঘরেই ছিলাম। তারপর ওরা আসছে, পুরো হুড়মুড় করে ভেঙে দিয়ে চলে গেছে। প্রায় আধা ঘন্টা হয়েছে। আমাদের বাড়ির নিচতলার পুরা জানলা দরজা সব ভেঙে দিছে, বাইক ভেঙে দিছে, স্কুটি ভেঙে দিছে, সুইমিং পুলের লাইট ভেঙে দিছে, গেটের লাইট ভেঙে দিছে, ক্যামেরাগুলো ভেঙে দিছে, ব্যালকনির কাজ ভেঙে দিছে, সিঁড়ির কাজ ভেঙে দিছে, সিসিটিভির পুরো ফুটেজের যে মেশিনটা থাকে ওইটাই নিয়ে চলে গেছে, ওয়াইফাই আমাদের ভেঙে দিছে। আলমারির লকারটা একটা ভাঙছে, আর একটার মধ্যে চাবি লাগানোই ছিল, ওটা ভাঙা ছিল না, ওটা চাবি ভুল করেই আমি লাগাই চলে গেছি। ওইটার মধ্যেই আমার সোনার 2 জোড়া কানের ছিল, সেটা নাই। আর কিছু জামা কাপড়ও মনে নিয়ে গেছে, আমি জানি না, ওগুলো আমাকে ঠিক করে দেখে বলতে হবে, জানি না। টাকা পয়সা আমার ছিল না, টাকা পয়সা কিছু ছিল না, খালি সোনার 2 জোড়া কানেরই ছিল। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক ক্যাচাল। যেহেতু যাদের সাথে এই ঘটনাটা হয়েছে আমার আপন কাকা, আপন কাকি, আর তার 2 মেয়ে, তার 2 জামাই। আর মেন এই ক্যাচালের উদ্দেশ্যটা হলো বান্টি, ওর নাম।
বৃহস্পতিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চ অনুষ্ঠিত হলো ট্রাক চালকদের জন্য এক বিশেষ সচেতনতামূলক শিবির। এদিন এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি। এর দিন দুপুরে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের সমস্ত ট্রাক চালকদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিশেষ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও শিলিগুড়ি ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিক সহ আরটিওর আধিকারিকরা। মূলত এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিভাবে ট্রাক চালকরা ট্রাক চালাবেন এবং কি কি নির্দেশিকা মান্য করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি দার্জিলিংয়ের পক্ষ থেকে পিরিয়ডিক্যালি আমরা এরকম প্রোগ্রাম রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। তো যেরকম পশ্চিমবঙ্গ সরকার রোড সেফটিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং তার জন্য বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছে এবং আমরা সাকসেসফুলও হয়েছি। সেই লক্ষ্যেই আজকে ট্রাক ড্রাইভার্সদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম শিলিগুড়ির পক্ষ থেকে। তাতে এসডিও সাহেবও উপস্থিত ছিলেন, শিলিগুড়ি এসডিও সাহেব, এছাড়া এডিসিপি ট্রাফিক ছিলেন, ওসি ট্রাফিক ছিলেন, সবাই মিলে, এছাড়াও আমাদের এআরটিও সাহেব, ডেপুটি ডিরেক্টর সাহেব, এমবিআই সাহেবরাও রয়েছে। তো সবাই মিলে একটা মনোগ্রাহী অনুষ্ঠান ছিল। ট্রাক ড্রাইভারদের সাথে আমাদের কথোপকথন হলো, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আরেকবার আমাদের অফিসাররা আলোচনা করলেন, তাদের একটু মাইন্ড রিফ্রেশ হলো। একই সাথে তাদেরও কিছু জিজ্ঞাসা ছিল, সেগুলো আমরা যতটা পারলাম তাদের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো এর আগে আপনারা জানেন যে আমরা কয়েক মাস আগে যেটা করেছিলাম সেখানে তাদের হেলথ চেক আপেরও একটা ব্যবস্থা ছিল। তো আগামী দিনে আমাদের লক্ষ্য আছে আবার যদি আমরা সেরকম করতে পারি হেলথ চেক আপের ব্যবস্থা, তো সেটাও আমাদের টার্গেটের মধ্যেই থাকবে। ওভারঅল এই ধরনের প্রোগ্রাম খুবই ফ্রুটফুল এবং উৎসাহী, যথেষ্ট যারা পার্টিসিপেট করেছে তারাও যথেষ্ট উৎসাহী এটা নিয়ে। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। আর শিক্ষক দিবস মানেই গুরু শিষ্যের বিশেষ দিন। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যক্রমের মধ্যে দিয়ে নিজেদের গুরুর জন্য শিষ্যরা এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে চলেছে নানান কর্মসূচি। তবে গুরু শিষ্যের সম্পর্ক আদৌ কেমন হওয়া উচিত সেই প্রশ্ন উত্তর খুঁজতে আজ বেরিয়ে পড়ি আমরা। কথা বলিনি প্রবীণ থেকে নবীন শিক্ষকদের সাথে। প্রত্যেকেই গুরু শিষ্যের সম্পর্ককে কোনো না কোনো নাম দিয়ে অভিহিত করেছেন। কেউ যেমন এই সম্পর্ককে শ্রদ্ধার চোখে দেখেন, তো কেউ আবার গুরু শিষ্যের সম্পর্ককে বন্ধুত্বের মতো হওয়া উচিত বলেই মনে করেন। অন্যদিকে আবার প্রবীণ শিক্ষকদের কথা অনুযায়ী হওয়া উচিত মধুর। তার মতে একজন গুরু একজন শিষ্যের সমাজ গড়া কারিগর রূপে যাদের ধরা দেয় নিজের শিষ্যের কাছে। সম্পর্কে নাম দিতে দিতেই বেরিয়ে এলো অনেক অভিজ্ঞতার কথাও। কেউ জানালেন 50 বছরের শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা, তো কেউ আবার নিজের সদ্য 10 বছরের শিক্ষকতা যেটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে সে কথা তুলে ধরলেন আমাদের সামনে। এই শিক্ষক দিবসের বিশেষ দিনে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রবীণদের চোখে দেখা মিলল চোখের কোণায় জল, আবার অনেকের গলার স্বরে মিলল পরিবর্তন। আবেগের সুরে বলে উঠলেন এখনো শিক্ষক দিবস এলে দরজার দিকে চেয়ে বসে থাকে নিজেদের এক সময়ের প্রিয় ছাত্রছাত্রী দেখে। কেননা ব্যস্ততার মাঝে বেড়েছে দূরত্ব। কোনো ছাত্রছাত্রী থাকেন কর্মসূত্রে বিলেতে, কেউ আবার থাকেন এদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে। দেখার একমাত্র সম্বল হচ্ছে এই শিক্ষক দিবস। তাই শিক্ষক দিবস এলেই অপেক্ষা থাকে নিজেদের প্রিয় ছাত্রছাত্রীদের দেখা পাওয়ার জন্য। সব মিলিয়ে সম্পর্কের যাই নাম হোক না কেন, গুরু শিষ্যের মেলবন্ধন এখনো টিকে আছে সেই আগের মতোই। শিক্ষক অর্থাৎ গুরু শিষ্যের বিশেষ দিন। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আমি আপনাদের সঙ্গে আজ শিক্ষক দিবস যেমনটা বললাম, গুরু শিষ্যের বিশেষ দিন হলো আজকের দিন। প্রত্যেকেই কিন্তু আজকের এই দিনকে উদযাপন করে। তবে আজ আমরা এক বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত। কারণ শিক্ষকতা আমি বলি আর কি, আমি যখন স্কুলে পড়ি আর কি, একটু উপরের ক্লাসে আর কি, সেই সময় একটা বই তখন উপন্যাসী আর কি বলা যেতে পারে, সেটা হচ্ছে মনোজ বসুর লেখা। তখন তো বুঝতে পারিনি আমি জীবনের শিক্ষকতা আমার ব্রত বা আমি একজন শিক্ষক হব আর কি, এটা তখন মাথার মধ্যে আসেনি বা বুঝলো না। তো সেই সময় বইটা আমাকে মানুষ গড়ার কারিগর, আমার মুখ্য চরিত্র হচ্ছে মহিম বলে একটা চরিত্র। অনেক ঘটনা, অনেক কিছু হয়েছে তার মধ্যে, মহিমের জীবনযাপন। তারপরে আরেকটা সিনেমাও ছিল যেখানে মুখ্য ভূমিকা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। যাই হোক, আগেকার দিনে শিক্ষকের গুরু হিসেবেই দেখতে, এখনো তাই দেখে।
এবং ছাত্ররা হচ্ছে শিষ্য, আর শিক্ষক মহাশয় হচ্ছেন গুরু। গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক পরম্পরা থেকে একেবারে অতীত থেকে যদি চলে আসে, তাহলে আমি বলবো একটা মধুর সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং কি বলবো মানে গুরুর কাছ থেকে মানে শিষ্য অনুপ্রাণিত হতো। গুরুর জীবনযাপন, গুরুর ভালোবাসা, গুরুর উপদেশ শিষ্য গ্রহণ করতে মানে ছাত্র গুরুকে দেখে জীবনকে গড়ে তুলতে। আমরা এরকম মাস্টারমশাইয়ের কাছে ছোটবেলায় পড়াশোনা করি, যাদের আমি বলি আমার জীবনে একজন মাস্টারমশাই অনেককে পেয়েছি, তার মধ্যে আমি পেয়েছি ইবিএস স্যার, দুর্গার দাস স্যার। আমি কোনোদিন থেকে উচ্চস্বরে কথা বলতে শুনি, মানে 365 দিন মানে কথা বলছি, স্কুলে আসতে হাঁটুর উপরে ধরছি, পটুয়ার মতন হচ্ছে তার একটা পড়ে। আর তখনকার দিনে 50 টায়ারের জঙ্গল। উনি বলতেন কি, প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সহজ সরল জীবনযাপনকে শিক্ষকের হওয়া উচিত। হ্যাঁ, তার মানে শিক্ষক না খেয়ে থাকবে বা এরকম করে জানা, কারণ ছাত্ররা তোকে দেখবে। এখন যদি দেখা যায় শিক্ষক নেশা ভান করছে, অপ্রিয় কোনো কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছে, ছেলেটা শিখবে না। আমার মতে গুরু শিষ্যর সম্পর্কটা খুব বন্ধুত্বের হলেই ভালো হয়। কারণ যে ছেলেটাকে আজকে সমাজ থেকে সবাই ভাবে যে বাচ্চাটা একদম খারাপ, মানে বাড়ি থেকে অনেকে এসে আমাকে বলে যে ওনা খুব টিভি দেখে, ওনা একদম এই হয়ে গেছে ওই হয়ে গেছে, একটু দেখবেন ম্যাম। কিন্তু প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু গুণ আমি পাই, ঠিক আছে? পড়াশোনাটাই তো সব কিছু না, না এটা মানে হয়তো সে খুব মানে হয়তো সে অন্য কোনো লাইনে তার খুব ফোকাস আছে, যার জন্য পড়াটাকেও একটু সাইডে রেখেছে, ঠিক আছে। কিন্তু যেহেতু এখন এটাই মানে বাড়ির লোকের ধ্যান জ্ঞান, তো তাই আমার মনে হয় যে আগে বাড়ির লোকের একটা বাচ্চাকে বোঝা উচিত, পরিবেশটা দেওয়া উচিত, তারপরে তাকে আমি সব কিছু শেখাবো। কারণ কি, পরিবেশ পরিস্থিতি যদি একটা বাচ্চা সঠিকভাবে না পায়, তাহলে কিন্তু সেই বাচ্চাটার পরিস্থিতিটা অনেক সময় একটু মানে সবার ভাষায় একটু বিগড়ে যেতে পারে। কিন্তু আমরা এটাই আমার তরফে এটাই চাই, কারণ যে বাচ্চাটার সঙ্গে কাউন্সিলিং করা দরকার। যেই বাচ্চার গার্জিয়ান বলছে যে বাচ্চাটা বিগড়ে গেছে, আপনি একটু দেখেন তো কেন এরকম হলো, কেন পড়তে আসতে চায় না, কেন স্কুলে যায় না, আমাদের কথা শোনে না, সবসময় মোবাইল নিয়ে। তো অনেক সময় গার্জিয়ানকে যেমন আমি বলি, মোবাইলটা তো আপনি কিনে দিয়েছেন, কিন্তু মোবাইলের ভালো দিক আছে, কিন্তু সেই বাচ্চাটার বয়সটা হয়নি যে ভালো দিকটা সম্পর্কে ও জানতে পারবে। আমরা যখন ছোট ছিলাম তখন কোনো একটা সিনেমা হলে এই লেখা থাকলে আমাদের বাড়ি থেকে আমাদের তাকানোরও ইয়ে ছিল না। প্রথম জায়গাটা হচ্ছে শ্রদ্ধা, এবং সেই শ্রদ্ধাটা পারস্পরিক, এবং এই শ্রদ্ধাটা ঠিক ওই পায়ে হাত দিয়ে প্রণাম করা ধরনের শ্রদ্ধাটা নয়। সেটা হচ্ছে যে একজন গুরু এবং একজন শিষ্য, সেটা হচ্ছে সম্পর্কটা যখন তৈরি হয় তখন অবশ্যই দুই পক্ষেরই সেখানে দায়বদ্ধতার জায়গা থাকে, এবং এই দায়বদ্ধতাগুলো এইভাবেই গড়ে ওঠে যে শিষ্য চায় গুরুর কাছ থেকে সে অনেক কিছু শিখবে, অর্থাৎ সে যা তার অভীষ্ট লক্ষ্য সেটা সে গুরুর কাছ থেকে অর্জন করতে পারবে বলেই সে সেখানে আসে। আর গুরু ও শিষ্য তাদেরকেই ভাবতে পারেন, ছাত্র হয়তো সকলে হয় কিন্তু শিষ্য হয়তো সবাই নয়, তাদেরকেই ভাবতে পারেন যে গুরু নিজে যেই মনস্তত্ত্বে বিশ্বাস করেন, নিজে যে জীবনযাত্রায় বিশ্বাস করেন, নিজে যে মূল্যবোধকে বিশ্বাস করেন, সেই মূল্যবোধে তার যেই ছাত্রকে বা তার যে কনিষ্ঠকে তিনি জারিত করতে পারবেন, অনুপ্রাণিত করতে পারবেন, উদ্বুদ্ধ করতে পারবেন, তাকে তিনি শিষ্য হিসেবে গ্রহণ করতে পারবেন। আমি টিপিক্যাল আশ্রমিক কোথায় গুরু শিষ্য পরম্পরাটা হয়তো এভাবেই চলে। সেখানে গুরুও বেছে নেওয়ার চেষ্টা করেন যে কাকে তিনি শিষ্যত্ব দেবেন, আর শিষ্য চেষ্টা করে যে এমন একজন গুরুর কাছেই আমাকে কোথাও নাড়াটা বাঁধতে হবে
যাতে করে আমার যে বাস্তবিক শিক্ষার যে জায়গাটা সেই শিক্ষাটা সম্পূর্ণ হয়ে ওঠে। যেটা আমি মনে করি যে আমরা সবাই জানি যে ভারতবর্ষ মানে একটা গুরু শিষ্যের সম্পর্কের একটা জায়গা, এবং সেখান থেকে এর থেকে বড় সম্পর্ক আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। কারণ আমরা সবাই জানি যে যে কোনো সাকসেসফুল মানুষের পেছনে কিন্তু একজন গুরুর হাত থাকে। আজকে আমি এই জায়গাটায় যখন আসতে পেরেছি, আমার পেছনে যেমন অনেক গুরুদের হাত আছে, তেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু স্টুডেন্টস আমার সঙ্গে আছে, এদেরকে নিয়ে আমি থাকি। তো এটাই সম্পর্কে একটা উদাহরণ। আপনি কত বছর ধরে শিক্ষাগত পেশার সাথে যুক্ত রয়েছেন? আমি বিগত 14 বছর ধরে পড়াচ্ছি, এবং সরাসরি 14 বছর ধরে আমি যেমন টিউশন বা প্রাইভেট এই ব্যাপারটার মধ্যে আছি, বাট লাস্ট 6 to 7 ইয়ার্স ধরে আমি স্কুলের সঙ্গে জড়িত আছি। আমরা কিন্তু আমাদের এই বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম প্রবীণ থেকে শুরু করে নবীন শিক্ষকদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা। প্রত্যেকে কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে গুরু শিষ্যের সম্পর্ককে কোনো না কোনো নাম দিয়ে বেঁধে রেখেছে। কারোর জন্য এই গুরু শিষ্যের সম্পর্ক মধুর সম্পর্ক, তো কারোর জন্য আবার এই সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক। আবার অপরদিকে অনেকেই কিন্তু বলছেন এই গুরু শিষ্যের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বের। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মতামত, এবং অনেকেই কিন্তু নিজেদের অভিজ্ঞতার কথাও আমাদের সামনে তুলে ধরলেন, এবং অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে চোখের কোনায় কিন্তু জলের আনাগোনা দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের। অভিজ্ঞতার কথা তুলে ধরতে তারা কিন্তু একটু হলেও ঢোক গেলেন। অনেকেই কিন্তু তাদের প্রিয় ছাত্রছাত্রীর কথা মনে করলেন, এবং অনেকেই আবার জানালেন এই শিক্ষক দিবসের দিন তারা কিন্তু তাদের ছাত্রছাত্রীর দিকে চেয়ে বসে থাকেন। কেননা সময়ের ব্যবধানের জন্য অনেক ছাত্রছাত্রী এখন কাজকর্মের জন্য দেশের বাইরে, বিদেশে অথবা এই দেশের বিভিন্ন আনাচে কানাচে জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাই সেরকমভাবে কিন্তু কথা হয় না বা দেখাও হয় না। কিন্তু এই শিক্ষক দিবসের দিন কিন্তু কোথাও না কোথাও আশায় বসে থাকেন শিক্ষক শিক্ষিকারা যে তাদের প্রিয় ছাত্রছাত্রীর সাথে আজকের এই দিনে দেখা হবে। এই অভিজ্ঞতার কথাও কিন্তু যেমনটা জানালেন, ঠিক তেমনই কিন্তু সম্পর্ক, প্রত্যেকটি গুরু শিষ্যের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নিজেদের মতো করে কিন্তু নামও পাবেন। সমস্ত কিছু কিন্তু এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনকার মতো এ পর্যায়ে শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি।